একটা আস্ত ফুটবলের বছর প্রায় শেষ করে চলে এলাম পাঁচমিশালিতে পেঁচাল পাড়তে। একটা বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে ফুটবলে কত কিছু ঘটে গেছে। এর অনেক কিছু আপনি মনে রাখতে চাইবেন, এর অনেক কিছু আপনি ভুলে যেতে চাইবেন, কিন্তু আপনি ভুলতে পারবেন না, আপনার মনে থেকেই যাবে। ফুটবল হচ্ছে এর নাম। বছর শেষে পাওয়া না পাওয়ার সেই হিসাব চলুন আমরা এবার মেলাই। গেরো খোলার বছরের গল্প একজনের পটেনশিয়াল মিট করার বছর, কারো শেষ, কারো শুরু, কারো স্বপ্ন, কারো রিয়েলিটি চেকের বছর। আর বাংলাদেশের কি আছে? এক দার্শনিক কমেন্টেটর বলেছিলেন, বাংলাদেশের হামজা আছে। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের হামজা আছে। ওটা আমি, ওই ভদ্রলোক আমি বলেছিলাম। তার মানে বাংলাদেশ নিয়ে আমাদের কথা হবে। চলুন আমরা কথা বলি এই বছরে কি ঘটেছে আর কি কি আমরা দেখেছি। চলুন আমরা সেসব হিসাব মেলাই, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে যাওয়ার কথা নয়, যা হয়তো ভুলে যাবেন, হয়তো যা আপনি মনে রাখতে চাইবেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, গেরো খোলার বছর। এবং এই গেরো খোলার বছর একটা নতুন বছর। এই 2025টা আসলে বেশিরভাগ দলের জন্য গেছে একটা প্যাঁচ খোলার বছর হিসেবে। সেটার 1 নম্বর দলটা বা 1 নম্বর কন্টেন্ডারের নাম পিএসজি, যারা সবচেয়ে বড় প্যাঁচটা খুলেছে এবং তারা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। 1970 সালে যে ক্লাবটার জন্ম, এরপর থেকে সেই ক্লাবটা চাইছিল একটা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে। এর মধ্যে তো তারা অনেক কিছু জিতেছেই। তারা ফ্রেঞ্চ লিগ নিয়মিত জেতে, ফ্রান্সে তাদের আশপাশে কেউ নাই, কাতারি মালিকানার অধীনে যখন এই দলটা এলো, এরপরে একটানা বছরের পর বছর ইউরোপিয়ান কম্পিটিশনে তারা যায়, আর গিয়ে তারা খাবি খায়। নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করে তাদেরকে ওই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। এবং এমনই এক তামাশা সৃষ্টি হয়েছিল, যেখানে গিয়ে কেউ কেউ হয়তো মনে মনে বিশ্বাস করেও বসেছিলেন যে আর যাই হোক, পিএসজি বোধহয় কোনো কালেও চ্যাম্পিয়ন্স লিগ অন্তত পক্ষে জিততে পারবে না। এবং সেই চ্যাম্পিয়ন্স লিগ তাদের কাছে এমন সময় এলো, এমন পরম আরাধ্য এক শিরোপা তারা তখনই জিতলো যখন এই দলটায় বড় কোনো তারকাই নাই। তারকা তারা তৈরি করে নিল। লিওনেল মেসিরা গেছেন, নেইমার গেছেন, সেই আদ্যিকালের জলাতান ইব্রাহিমোভিচ, বা সেই আগে থেকে আপনি ডেভিড বেকহ্যামের কথা ধরতে পারেন, আপনি ধরতে পারেন তারও আগের এজিকুয়েল লাভেজিদের কথা। যেসব তারকাদেরকে কিনে পিএসজি দিনের পর দিন চেষ্টা করছে একটা শিরোপা, এবং আরও ইম্পর্টেন্টলি এই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জেতার, সেটা তারা আলটিমেটলি এমন এক সময় জিতলো যখন দল থেকে মহাতারকারা বিদায় নেওয়ার পরে লুই এনরিকে তার দ্বিতীয় বছরটা পেলেন এবং এই দলে তিনি তারকা তৈরি করে নিলেন। এই দলটাই একটা তারকা খচিত দলে রূপান্তর হলো এবং ঢুকে গেল ইতিহাসে। এবং এই দলটা এমনই দাপট দেখালো চ্যাম্পিয়ন্স লিগে যে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পর্যন্ত ইন্টার মিলানকে অপদস্থ করে হারিয়েছে। শুধুমাত্র তারা যে এই টুর্নামেন্টে জিতেছে তা নয়, তারা তাদের খেলা দিয়ে দর্শকের মন ভরিয়েছে এবং দর্শক ফুটবলকে বা পিএসজির ব্র্যান্ডের ফুটবলকে নতুন করে প্রশংসায় ভাসিয়েছেন, যেটা এতদিন ধরে পিএসজির খেলায় অন্তত পক্ষে মিসিং ছিল। পিএসজির যেমন বছরটা গেছে এই গেরো খোলার, এবং বছরটাই হয়ে গেছে পিএসজি ময়। তারা যতগুলো টুর্নামেন্ট জিততে পারতো তার সবগুলোই তারা জিতেছে, একটা বাদে, যেটা চেলসি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তাও আবার ফাইনাল ম্যাচে পিএসজিকে হারিয়ে প্রথমবারের মতো হওয়া ক্লাব বিশ্বকাপের শিরোপাটা জিতেছে চেলসি, যেটা পিএসজির জেতা হয় নাই। তাতে অবশ্য নতুন একটা রেকর্ড চেলসির হয়েছে। তারা যত শিরোপা জেতা যায় ইউরোপের একটা দল হিসেবে, তার সবগুলোতেই তারা টিক চিহ্ন বসিয়েছে সবার আগে। এই একইভাবে প্যাঁচ খুলেছে নিউক্যাসল ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের। ক্রিস্টাল প্যালেসের অপেক্ষাটা কত দিনের? 119 বছরের অপেক্ষা তারা ঘুচিয়েছে। 119 বছর পরে, মানে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো তারা মেজর কোনো ট্রফি জিতেছে, এফএ কাপের শিরোপা। আর নিউক্যাসল ইউনাইটেড তারা বিভিন্ন সময় চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। এই ক্লাবটা চড়াইয়ের ভেতর দিয়ে গেছে, উচ্চাইয়ের ভেতর দিয়ে গেছে, তাদেরও মালিকানা পরিবর্তন হয়েছে। তাদের গেরোটা খুলেছে লিগ কাপের শিরোপা জিতে 70 বছরের অপেক্ষা ঘুচিয়ে। প্রায় একই রকম ঘটনা ঘটেছে ইতালির ক্লাব বোলোনিয়ার জন্য। 1951 সালের পর তারাও প্রথমবারের মতো শিরোপা জিতেছে। তারা জিতেছে কোপা ইতালিয়া। তার মানে আপনি এই বছরটাকে র্যাপ আপ করতে পারেন এইভাবে, যে যাদের আসলে এতদিন শিরোপা জেতা হচ্ছিল না, যারা বুভুক্ষের মতো একটা শিরোপা জিততে চাইছিল, তাদের খরা ঘোচানোর বছর। সেটা যে শুধুমাত্র বৈশ্বিক ফুটবলে ঘটেছে ঘটনা এমন নয়, বাংলাদেশেও এই নিদর্শন আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা এই
সালে এসে, অথচ 2007 সাল থেকে যখন থেকে বাংলাদেশের ফুটবল পেশাদার কাঠামোতে গেল, কোট আনকোট পেশাদার, মানে লিগটাকে বলা হলো পেশাদার লিগ, তারপর থেকে কখনোই মোহামেডানের এই লিগ শিরোপা জেতা হয় নাই। যেটা দাপট দেখাচ্ছিল আবাহনী লিমিটেড, যেটা মাঝে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, যেখানে পরে গিয়ে দাপট হয়েছে বসুন্ধরা কিংসের, সেই একক আধিপত্য ভেঙে দিয়ে মোহামেডান, আলফাজের মোহামেডান অথবা সুলেমান দিয়াবাতের মোহামেডান অথবা মুজাফফরবের মোহামেডান, তারা 23 বছরের আক্ষেপ ঘুচিয়ে তারা জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেলটা। এত সব ঘটনা যখন বিশ্বজুড়ে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, কারণ ফুটবলটা ঘুরে ফিরে সব জায়গাতে আসলে কম বেশি সম্ভবত একই রকম। এবং মোহামেডানের এই গল্পটায় অনেক বড় অবদান থাকবে নিশ্চয়ই আলফাজ আহমেদের, যিনি এই দলটাকে বেশ লম্বা সময় ধরে কোচিং করেছেন, দলটাকে গঠন করেছেন, এবং মোহামেডানের এক্স ফুটবলাররা যারা 2019 সালের দিকে রেলিগেশনে পড়তে গিয়েছিল, সেই ক্লাবকে নতুন করে সংগঠিত করে চ্যাম্পিয়ন করে নিয়ে আসা 6 বছর 5 বছরের মাথায়, সেটা মোহামেডানের জন্য বড় কৃতিত্বের, বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। কিন্তু কথা হচ্ছে ওই মে মাস পর্যন্ত যখন তারা শিরোপাটা জিতল, এরপর থেকে আবার উল্টো রথে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটার। তাই সব ভালো মন্দ মিলিয়ে এখানে থাকছে। এবার চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 2তে। পয়েন্ট নাম্বার 2টা প্রমিসড ল্যান্ডের গল্প, এবং পয়েন্ট নাম্বার 2টা একজনেরই গল্প, উসমান দেমবেলের গল্প। এইখানেও আরেকজন দার্শনিকের একটা মন্তব্য দিয়ে আমরা একটু শুরু করতে চাই। একজন দার্শনিক বলেছিলেন যে জীবনের সবচেয়ে কষ্টের জায়গা মনে হয় নিজের পটেনশিয়ালকে কখনো মিট করতে না পারা। যাই হোক, এই পটেনশিয়াল আলটিমেটলি অবশেষে গিয়ে মিট করতে পেরেছেন উসমান দেমবেলে, যাকে ঘিরে স্বপ্ন ছিল 2018 সালে বার্সেলোনার, যে এত টাকা খরচ করে, 18 না 2017 সালে যখন নেইমার চলে গেছেন, তখন তার রিপ্লেসমেন্ট হিসেবে বার্সেলোনা তাকে নিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড থেকে। তারা ভেবেছিল যে এই প্লেয়ারটাই তাদের নেইমারের ক্ষতিটা পুষিয়ে দিতে পারবে। সেই উসমান দেমবেলে এরপরে হয়ে গেলেন ট্রলের পাত্র। মানে সোশ্যাল মিডিয়ায় যত % ট্রল হয়েছে, পৃথিবীতে যত রকম মিম টেমপ্লেট আছে ফুটবলের, তার সবগুলোতেই আপনি উসমান দেমবেলেকে এতদিন খুঁজে পেয়েছেন। কিন্তু এই 2025 সালের পরে আর আপনি দেমবেলেকে সেখানে খুঁজে পাবেন না, কারণ তিনি ওই যে তার পটেনশিয়াল মিট করেছেন। এবং কখন গিয়ে তিনি এই পটেনশিয়ালটা মিট করলেন? যখন তার ক্লাব PSG চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, তিনি ফাইনালের সেরা ফুটবলার হলেন, তিনি পরে গিয়ে ব্যালন ডিওর জিতলেন, তিনি ফিফার দ্য বেস্টও জিতলেন। এবং এই সব ইন্ডিভিজুয়াল পুরস্কার যেমন তার কাছে গেছে তার পারফরমেন্সের কারণে, ক্লাবকে নিয়ে নতুন উচ্চতায় ওঠার কারণে, এই ফ্রেঞ্চ ফুটবলার নিজেও এখন ইতিহাসের অংশ। এবং যখন তিনি ওই ব্যালন ডিওরের গালাটাতে উঠলেন, তখন তার পাশে তার মাকে পেয়েছিলেন, যেটা তার জন্য প্রয়োজনীয় ছিল। তার গোটা পরিবার তার সঙ্গে ছিল। অথচ এর আগের সময়গুলো আপনি একবার কল্পনা করুন, বার্সেলোনায় যখন তিনি বারবার ইনজুরিতে পড়ছেন এবং প্রচণ্ড পরিমাণে রব উঠছে যে এই প্লেয়ারকে ক্লাব ছাড়া করতে হবে, একে দিয়ে কি হচ্ছে, আমার তো কোনো লাভ হচ্ছে না। তিনি একবার বার্সেলোনা ছাড়তে চান, বার্সেলোনা আবার তাকে রাখতে চায়, এইরকম দোনোমনো অবস্থা শেষে তিনি গিয়ে বছর 2 আগে PSG-তে ফাইনালি গেলেন, যখন মেসি টেসি বা নেইমাররা সবাই ক্লাব ছেড়ে গেছেন। প্রথম বছরটাতেও তিনি তার পটেনশিয়াল মিট করতে পারেন নাই, পরের বছরে গিয়ে পারলেন। এবং সেই বছরটা 2025। আমি জানি 2024-25-এ PSG চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বটে, কিন্তু 2025টা তো বেশি ভাইটাল, কারণ 2024-এর পারফরমেন্স PSG-র তো আসলে ভালো নয়। আসলে তারা ভালো করেছে 2025-এর দ্বিতীয় অর্ধে গিয়ে, দ্বিতীয় অংশে গিয়ে। এবং ওই 2025-এর জানুয়ারি থেকেই, লেট ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আসলে 2024-এর, কিন্তু 25-এর জানুয়ারি থেকেই উসমান দেমবেলেকে লুই এনরিকে আবিষ্কার করলেন, আমি এই প্লেয়ারকে খেলাবো ফলস 9 পজিশনে। এবং ওই ফলস 9-এ তিনি খেলা একবার যখন শুরু করলেন, তারপর তার কাছ থেকে এলো গোল, তার কাছ থেকে এলো অ্যাসিস্ট, তার কাছ থেকে এলো শিরোপাও, আর বাকিরা তাকে যোগ্য সমর্থন দিয়ে গেলেন বরাবর। অনেকের কথা বলা যায়, মানে সেই ভিতিনিয়া থেকে শুরু করে সবার, কিন্তু সব নাম নিতে গেলে তো একটা বছরের গল্প করতে গেলে সেটা আরও একটু লম্বা হয়ে যাবে। কিন্তু এই জায়গায় এই বছরের ফুটবলার অফ দ্য ইয়ার আর কেউ নন, একজনই উসমান দেমবেলে, যিনি মিট করেছেন তার পটেনশিয়াল এবং তিনি গেছেন নতুন উচ্চতায়, সবার মুখে ঝামা ঘষে দিয়ে। পয়েন্ট নাম্বার 3-তে এবার আমরা যাই। অনেক তো ক্লাব ফুটবল হলো, এবার একটু ইন্টারন্যাশনাল ফুটবলে আমাদের যাওয়া উচিত না? 3 নম্বর পয়েন্টটা আমরা বলছি অনেক কিছু মিলিয়ে, কারো শেষ, কারো শুরু, আর কারো নতুন স্বপ্ন দেখা। যার শেষটা হলো, তার নাম লিওনেল মেসি। সেপ্টেম্বরের 5 তারিখে আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসি খেলেছেন তার আর্জেন্টিনার জার্সিতে সবশেষ ম্যাচ।
এবার ফ্ল্যাশব্যাকে মনে করুন ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচটায় যেখানে মেসি খেলতে নামবেন, আগে থেকেই ঘোষণা দেওয়া যে এটা হতে পারে লিওনেল মেসির সবশেষ আন্তর্জাতিক ম্যাচ আর্জেন্টিনার মাটিতে। ওই ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে জিতলো এবং গোটা বিশ্ব সেলিব্রেট করলো একজন ফুটবলারের নিজের দেশ থেকে বিদায় নেওয়াটা। আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়াম তো আগে থেকেই সেজেছিল যে তারা দ্য গ্রেট লিওনেল মেসিকে বিদায় দেবেন। ম্যাচের আগে ওয়ার্ম আপে লিওনেল মেসির চোখ ছলছল, ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে লিওনেল স্ক্যালোনি কাঁদলেন, সাংবাদিকও কাঁদলেন। বোঝাই যাচ্ছিল যে কত বড় একটা ঘটনার সম্মুখীন বা সাক্ষী আমরা নিজেরাই হতে যাচ্ছি। এরপরে মেসি ম্যাচ শেষ করলেন, হাসি মুখে গোটা আর্জেন্টিনাকে বিদায় দিলেন, বললেন তিনি এই ভালোবাসাটাই পেতে চেয়েছিলেন এতদিন ধরে, যে ভালোবাসা তিনি বার্সেলোনায় পেয়েছেন। কিন্তু তার নিজ দেশ আর্জেন্টিনায় লোকে বলতো এ কি আসলে আর্জেন্টাইন, ও তো ঠিকমতো জাতীয় সঙ্গীতটাও জানে না বা গায়েও না। সেই লিওনেল মেসি 22-এ বিশ্বকাপ জেতার পরে নতুন যে উচ্চতায় গেলেন এবং ওই যে হ্যান্ডশেক যে করলেন প্যারাডাইসের সঙ্গে, এরপর থেকেই তো তার গল্পটা পরিবর্তিত। সেই মেসির কিন্তু একটা অধ্যায়ের শেষ হয়ে গেছে তার নিজ দেশ আর্জেন্টিনাতেই, এবং এরপরে আর্জেন্টিনার যা ফিক্সচার রয়েছে তা আমাদেরকে বলছে না আর্জেন্টিনায় তিনি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন। এই গেল আর্জেন্টিনা অংশ। দ্বিতীয় অংশে ব্রাজিলের নতুন দিনের সূচনা। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েছেন, মানে ব্রাজিলের 100 বছরের ইতিহাসে নন ব্রাজিলিয়ান একজন কোচ আপনি পান নাই এতদিন, যিনি ব্রাজিলকে কোচিং করাতে পারেন। সেই লোকের নাম কার্লো আনচেলত্তি, যেটা কনফার্ম হয়েছে এই বছরের মাঝামাঝি সময়, এবং তিনি এখন ব্রাজিলের কোচ। এটা ব্রাজিলের জন্য বড় ঘটনা, এটা বিশ্ব ফুটবলের জন্য বড় ঘটনা। এখন কেন ব্রাজিলে একজন বিদেশি কোচের ঘটনা বড়, এটা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে। ফুটবলের আতুর ঘর হচ্ছে ব্রাজিল, এইটা এখন আর্জেন্টাইন সমর্থকেরা মানেন আর নাই মানেন। ফুটবলের 5 বারের চ্যাম্পিয়নের দলটার নাম ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল যখন যায় তাদের অবস্থা যত খারাপ থাকুক না কেন তারা সবসময় ফেভারিট হয়ে যায়, কারণ ওই অরাটা ব্রাজিলের আছে। এখন এটা হয়তো অনেকখানি কমে গেছে, কিন্তু ব্রাজিল তো দিন শেষে ভাই ব্রাজিল। আর সেই দলের কোচ যখন এমন একজন হন যিনি 1994 সালে ডাগ আউটে ছিলেন ওই বিশ্বকাপের ফাইনালের সময়, তাও আবার ইতালির ডাগ আউটে, যে বিশ্বকাপটা ইতালি হেরেছিল ব্রাজিল জিতেছিল, আর পরের বিশ্বকাপ সেই ইউএসএতে 2026 সালে যেখানে ব্রাজিলের মিশনের নাম হেক্সা, তখন সেটা ওই বছরের অন্যতম বড় ঘটনা হয়ে থাকে। এবং ব্রাজিল আসলে এখন আর নতুন কোনো ফুটবলার নয়, বরং এই কার্লো আনচেলত্তির উপরে ভরসা রেখেই ওই হেক্সা মিশনে নেমেছে। আর স্বপ্নটা দেখেছে পর্তুগাল, যারা আরও একবার নেশনস লিগের শিরোপাটা জিতেছে এবং তারা স্পেনকে পর্যন্ত টপকে গেছে, যে স্পেন বিশ্বকাপের ফেভারিট এবং পরের বছর তো বিশ্বকাপের বছর। সেখানে পর্তুগালের আরও একবার নেশনস লিগ জেতা পর্তুগালের শক্তিমত্তার কথা বলেছে, যে দেশটা কখনো বিশ্বকাপ জিততে পারে নাই, সেই দেশটা দেখা যাক সামনের বছর বিশ্বকাপে কেমন করে। অন্তত পক্ষে ভিত্তিটা তারা খুব শক্তভাবে স্থাপন করতে পেরেছে বলে অনেকে হয়তো বিশ্বাস করবেন। স্পেন যেমন বিশ্বকাপের গেরো আগেই খুলে ফেলেছে, তারা 2010-এ বিশ্বকাপ জিতেছে। নেদারল্যান্ডস এখন সেই কাজটা করতে পারে নাই, আগে তারা ফাইনাল খেলেছে, বিশ্বকাপ জিততে পারে নাই। কিন্তু পর্তুগাল হচ্ছে এমন একটা দেশ যারা একটা ফ্রেশ আইডিয়া নিয়ে এবং একেবারে নতুন যারা বিশ্বকাপে যাচ্ছে। কেন নতুন বলছি, কারণ বিশ্বকাপ জেতার এক্সপিরিয়েন্স যখন অতীত ইতিহাসে আপনি খুঁজে পান না, তখন সেই দেশটার উপরে বিশ্বকাপ জেতার চাপ যখন থাকে, সেটা একটা প্রবল চাপ হিসেবেই ফুটবলারদের কাঁধে এসে পড়ে, এবং সেটা ডিল করা বরাবরই কঠিন কাজ। দেখা যাক পর্তুগালের এই সেটস অফ প্লেয়াররা শেষ পর্যন্ত গিয়ে ওই জায়গায় ঠিকঠাক মতো বিশ্বকাপে নেগোশিয়েট করতে পারেন কিনা। কিন্তু স্বপ্ন দেখার বছর আসলে এই বছরটা ছিল পর্তুগালের। এবার আমরা পয়েন্ট নাম্বার 3ও শেষ করলাম, এবার যাচ্ছি আমরা পয়েন্ট নাম্বার 4-এ। পয়েন্ট নাম্বার 4-এর নাম লিভারপুল, আ লট অফ ইমোশনস। লিভারপুলের বছরটা কেমন গেল? লিভারপুলের বছরটা গেল আমাদের জীবনের মতো, যেখানে আপনি অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, এবং অনেক কিছু নিয়ে আপনি দ্বিধা দ্বন্দ্বে আর সংশয়ে আছেন। বছরের গোড়ার দিকটা ভালো, মাঝামাঝি পর্যায়ে এসে লিগ জিতলেন, রেকর্ড লিগ, এবং প্রিমিয়ার লিগ টাইটেলে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের সমান আপনার 20টা লিগ হয়ে গেছে, আপনি তো এখন তুঙ্গে। এরপরে যে সামার ট্রান্সফার উইন্ডো, সেখানে আপনি নামলেন একেবারে কোমর বেঁধে, আপনি যাকে পান তাকে কেনেন, এবং কেনেন তো কেনেন কাড়ি কাড়ি টাকা খরচ করে কেনেন। এর মাঝে আপনি হারালেন এক ফুটবলারকে এক মর্মান্তিক দুর্ঘটনায়, দিয়েগো জোতা তার নাম। এবং সেই জোতাকে হারানোর পরে সেটা সামাল দেওয়া যেমন তাদের জন্য একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আরও বেশি বাড়লো যখন তারা ট্রান্সফার উইন্ডোতে আলেকজান্ডার ইসাক, ফ্লোরিয়ান ভার্টজ
এই রকম ফুটবলার উগো একিতিকে একের পর এক সাইন করিয়ে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডের নতুন রেকর্ড করে দল বদল শেষ করলো এবং সবাই এক বাক্যে স্বীকার করে নিলেন যে লিভারপুল আগেরবার লিগ জিতেছে, তারা এবার আরও একবার লিগ জিতে যাচ্ছে। কিন্তু যখন সিজন শুরু হলো তখন তারা নিজেদেরকে আর খুঁজে পেল না, বরং আগেরবার যা অবস্থা ছিল তার চেয়ে কেবল নিচেই তারা নামতে থাকলো এবং বছরের এই পর্যায়ে এসে তারা আছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে, যেটা তাদের জন্য মোটেই প্রত্যাশিত জায়গা ছিল না। লিভারপুলের অবস্থাটা আসলে জীবনের মতোই আ লট অফ ইমোশনস। এবার যে আমরা পয়েন্ট নাম্বার 5-এ, নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে এতক্ষণ সবাই অপেক্ষায় ছিলেন, বাংলাদেশের ভালো মন্দ কি সেটা নিয়ে নিশ্চয়ই অনেকে জানতে চান। পয়েন্ট নাম্বার 5-এর নাম বাংলাদেশ ফুটবল, দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। দ্য গুড কি? দ্য গুড আপনি বলতে পারেন যে হামজা চৌধুরীর আগমন, সৌমিত সোম, ফাহমিদুলদের আগমন, বাংলাদেশের ফুটবলের রিসার্জেন্স। কিন্তু আমার মতে দ্য গুড, হয়তো এটা দ্য বেস্ট, সেটা হচ্ছে বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমের এশিয়ান কাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করতে পারা। বছরের মাঝামাঝি সময় যখন তারা কোয়ালিফিকেশন রাউন্ডটা খেলতে মিয়ানমারে গেল, সেখানে যখন তারা একের পর এক ম্যাচ জিততে থাকলো, মিয়ানমারকেও হারালো, তখন নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের এই মেয়েরা যারা গেল কয়েক বছর ধরে পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে 2 বার সাফের চ্যাম্পিয়ন হিসেবে রূপান্তর করেছে, তারা শুধুমাত্র নিজেদেরকে দক্ষিণ এশিয়ার ভিতরে ধরে রাখতে চায় না, তারা এখন এশিয়ান মঞ্চে, এবং বাংলাদেশের মেয়েরা এখন এশিয়ার সেরা 12 দেশের একটা। আগামী বছর মার্চে বাংলাদেশের মেয়েরা যাচ্ছে ওই এশিয়ান কাপ খেলতে, ওটাই বাংলাদেশের সেরা সাফল্য। ফুটবল তো বটেই, সম্ভবত বাংলাদেশের যে কোনো ক্রীড়াক্ষেত্রের সেরা সাফল্য হিসেবে সেটা বিবেচিত হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে দ্য গুডে হামজা চৌধুরী থাকবেন না। হামজা তো থাকবেনই ভাই। হামজা চৌধুরী যখন মার্চ মাসে প্রথমবারের মতো বাংলাদেশে এলেন, তখন তাকে ঘিরে যে উন্মাদনা শুরু হলো, যে উন্মাদনা তৈরি হলো, তার রেশ থেকে গেল গোটা বছর জুড়ে। একজন ফুটবলার একটা দেশকে কি দিতে পারেন, এই প্রশ্ন অনেকে করেছেন না, যে একজন ফুটবলার দিয়ে একটা দেশের ফুটবল কি পরিবর্তন হতে পারে? কিন্তু হামজা চৌধুরী দেখিয়েছেন যে তিনি ওই রকমই মানুষ, ওই রকমই ফুটবলার, যাকে ঘিরে একটা দেশের ফুটবল পুরোপুরি ভোল পাল্টে ফেলতে পারে, এবং যার জন্যই এই দেশে সৌমিত সোম, ফাহমিদুলের মতো ফুটবলাররা পরে গিয়ে যোগ দিয়েছেন। হামজা চৌধুরী এই বছর বাংলাদেশে এসে দেখিয়েছেন যে বাংলাদেশের মানুষ আসলে ফুটবলটাকেই ভালোবাসে, ফুটবলটাকেই আঁকড়ে ধরতে চায়। তাদের দরকার ছিল শুধুমাত্র একজন লিডার, এবং ওই লিডার আসলে হামজা চৌধুরী। তার প্রথম দিনটায় আসুন না, তিনি যখন এয়ারপোর্টে নামলেন, এয়ারপোর্টে নেমে তার মুখ থেকে যে হাসি, সেটাই যেন সরে না। এই হাসিতে তিনি গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করলেন। এবং তারপর বাংলাদেশ গেল ইন্ডিয়াতে খেলতে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। সেখানে 25 তারিখে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক হলো। জুন মাসের 10 তারিখে ঘরের মাঠের প্রথম ম্যাচ, যে ম্যাচ ঘিরে কি উন্মাদনা, স্টেডিয়ামের টিকিট নাকি পাওয়া যায় না, এবং টিকিট আসলেই পাওয়া যায় না, টিকিট সেখানে ছিলও না। বাংলাদেশের ফুটবলে এই যে এখন টিকিট যে পাওয়া যায় না, মানে ফুটবলে টিকিট পাওয়া যায় না, টিকিট লোকে আগে থেকে কিনতে চায়, লোকে আরও বেশি টাকা দিতে চায়, তবুও তারা একটা টিকিট খুঁজে পায় না। এই দশা হয়েছে আসলে হামজা চৌধুরী আসার পরে। তার একক ক্ষমতা, একক দক্ষতা, একক অরা, মানে আজকালকার প্রজন্মের ভাষায় বলতে হয় এই অরাটা, যেটা বাকিদেরকেও সাহায্য করেছে অ্যাজ এ টিম হিসেবে, অ্যাজ এ নেশন হিসেবে ফুটবলের দিকে অনেক বেশি মনোযোগী হতে। আর বাংলাদেশের আক্ষেপের বছর আক্ষেপের মতোই থেকে গেছে। আক্ষেপগুলো কি? ওই যে যদি কিন্তু ওই জুন মাসের 10 তারিখে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ, শেষ মুহূর্তে বাংলাদেশ পেল না একটা পেনাল্টি। এরপরে গিয়ে অক্টোবরে বাংলাদেশ হংকং চায়নার সঙ্গে ঘরের মাঠে শেষ মুহূর্তে খাইলো গোল। ওই যে সৌমিত সোম গোল করলেন, কিন্তু ওটাও শেষ নয়, একেবারে শেষ মোমেন্টে গোল খেয়ে তারা ম্যাচটা হারলো। এরপরে তারা নভেম্বরে গিয়ে আলটিমেটলি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারলো একটা লম্বা সময়ের পরে। ওই সাফল্যের রেশ নিয়ে বাংলাদেশ বছরটা শেষ করলো। বাংলাদেশের ফুটবলের বহু দ্য গুড আছে এই বছরে, কিন্তু এর ভেতরে দ্য ব্যাডও আসলে আছে। দ্য ব্যাড কি? দ্য ব্যাড হচ্ছে সবচেয়ে উচ্চারিত যে শব্দটা বাংলাদেশের ফুটবলে, হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবল, এরপরে সিন্ডিকেট। এই শব্দটা বাংলাদেশের ফুটবল ফেডারেশন, এমনকি সমর্থকেরা যারা এই শব্দটাকে খুব বেশি উচ্চারণ করেন, খুব বেশি চর্চা করেন, তারাও পরের বছর মাটির চাপা দিতে চাইবেন, কারণ এই শব্দটা বাংলাদেশের ফুটবলের জন্য পজিটিভ কিছু বয়ে আনে না। কিন্তু তারা যারা এইটা নিয়ে অনেক বেশি সরব, তারা এটার পক্ষে সবসময় কথা বলেন বা বিপক্ষে কথা বলেন, যেভাবে আপনি দেখেন না কেন, তার কারণ হচ্ছে তারা দেশের ফুটবলের উন্নতি চান, দেশের সমর্থকেরা উন্নতি চান, আমরা চাই,
ফুটবল ফেডারেশন উন্নতি চায়, কিন্তু এক একজন এক এক পদ্ধতিতে হয়তো যান। সেটাকে একটা ফাইন লাইনে নিয়ে আসার কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বছরে খুব প্রপারলি করতে পেরেছে বলে মনে হয় না। সে ফাহমিদুল ইস্যুতে যান, ফাহমিদুল ইস্যু নিয়ে হাভিয়ার কারবারের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হলো, তাই না? সেটা তো একটা ব্যাড এক্সাম্পল হয়ে বাংলাদেশের ফুটবলে থাকলো, এবং সেই কারণে হাভিয়ার কারবারের চাকরি এমন ঝোলা ঝুললো যে প্রতি ম্যাচের আগে তিনি ডাগ আউটে নামেন এবং সমর্থকেরা তাকে দুয়ো দেন। সমর্থকেরা যদি একজন কোচকে সমর্থন না দেন, তার জন্য যে কোনো দেশে কাজ করা বেজায় বেজায় কঠিন হয়ে যায়। সেটা মাটি চাপা দেওয়ার একটাই সুযোগ থাকে, সেটা যদি আপনি পিটার বাটলার হয়ে যান। যেমন পিটার বাটলার যে বিদ্রোহ, এটাও এই দ্য ব্যাডের ভেতরে আসবে। এই বছরের শুরুটা হয়েছিল কি, বাংলাদেশ উইমেন্স ফুটবল টিমের 18 জন ফুটবলারের বিদ্রোহ দিয়ে, এবং সেটা বাংলাদেশের ফুটবলের জন্য খুব কালো অধ্যায় হয়ে থাকতে পারত, কিন্তু দিন শেষে সেটা আগলি না হয়ে দ্য ব্যাডে সীমাবদ্ধ থেকেছে। কারণ বাংলাদেশের ওই মেয়েরাই এবং পিটার বাটলার নিজেও নিজের জায়গা থেকে সরে এসেছেন, মেয়েরাও তাদের জায়গা থেকে সরে এসেছে, দুজন একটা মাঝামাঝি পথে এসে এমন এক সমাধান খুঁজে নিয়ে ওই কোয়ালিফায়ার স্টোপকে গিয়ে তারা এশিয়ান কাপে চলে গেছে। এই কারণে ওই বিদ্রোহ নিয়ে এখন এই বছরের শেষে এসে আমরা বলছি ঠিকই, কিন্তু তার কোনো প্রভাব আমরা এই দলে দেখতে পাচ্ছি না। হাভিয়ার কাবরেরা কি পিটার বাটলারের মতো ঠিক একই পদ্ধতি অনুসরণ করতে পারলেন? তার পদ্ধতি হয়তো আলাদা, কিন্তু তিনি ওইভাবে সাকসেস রেটের দিকে আর যেতে পারেন নাই। তাই তিনি হয়ে থেকেছেন বাংলাদেশের ফুটবলের এই গোটা বছরের দ্য ব্যাড। এবার আসেন দ্য আগলি। এই দ্য আগলি হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগ, যেটার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে এই বছর করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। এটার ওন করে কে? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। বাংলাদেশের মানুষ এখন ফুটবল খেলা দেখতে চান। তারা চান যে এই যে হামজাদের নিয়ে এত বেশি শোরগোল, এত আলোচনা, হামজারা তো একা বাংলাদেশের হয়ে খেলেন না, হামজাদের সঙ্গে এই ন্যাশনাল টিমে মোরসালিন খেলেন, ওই যে জনির কথা মনে আছে, জনিও খেলেছেন, এই দলে খেলেছেন কাজেম সারা, এই দলে আছেন তপু, তারিক কাজী, আরও অনেকে, সাদউদ্দিন, তাজউদ্দিন। তো তাদের পারফরমেন্স নিয়ে দর্শকরা এখন কাটাছেড়া করতে চান যে ন্যাশনাল টিমে যে কল করা হয় সেই কলের মধ্যে দেখা গেল যে সাদউদ্দিন সব সময় থাকছেন, যে কেন থাকছেন এটা দর্শকরা প্রশ্ন করেন। আর প্রশ্ন করার পরে তো শুধুমাত্র প্রশ্ন করলে হয় না, এটার ব্যাখ্যা খুঁজতে হয়। ব্যাখ্যা খুঁজতে হলে আপনার ঘরোয়া লিগে যেতে হবে। ঘরোয়া লিগে সেই ম্যাচটা যে দেখবে, সেই ম্যাচটা দেখে যে সেই দর্শক একজন তার নিজের অ্যানালিসিসটা জাহির করবেন, সেই সুযোগ কই? খেলা দেখানোর এই যুগে এসে 2025 সালে এসে যে পদ্ধতিতে বাংলাদেশের ফুটবল লিগ চলে, এটা চলাটাই সম্ভবত সবচেয়ে বড় কথা হয়ে থেকেছে, কিন্তু এটা দর্শকের কথা কখনোই ভাবে না, এবং এটা ভাবার মতো রাস্তাতেও এই মুহূর্তে নাই। যদিও বাংলাদেশের ফুটবলে এই ক্লাবগুলো এখন বেজায় দুর্দশার ভেতর দিয়ে আছে। বাংলাদেশের শীর্ষ 3 ক্লাব ফিফার ব্যান খেয়েছে, এবং সেই ব্যানের কারণে তারা ট্রান্সফারেও দল বদলে নতুন করে প্লেয়ার ভেড়াতে পারছে না। এই জায়গাটায় এই বছরের সুযোগ ছিল এই লিগটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেটা দেশের সমর্থকেরা নিয়মিত দেখতে পান, কারণ তারা দেখতে চান। কিন্তু এই রকম পরিস্থিতি এর আগে কখনো আসেই নাই বাংলাদেশে। গত 20-25 বছরে যখন আস্তে আস্তে গ্যালারি বাংলাদেশের ফুটবল ফাঁকা হয়েছে, আবাহনী মাবাহনীর যুগ চলে গেছে, তারপরে এই প্রথম সেই সুযোগটা এসেছিল, যেটা এই বছর কাজে লাগানো যায় না। আমি জানি না পরের বছর সেই সুযোগটা বাংলাদেশের ফুটবল কাজে লাগাতে পারবে কি না, কিন্তু আলোচনা তো এই বছর নিয়ে। এই ছিল আমার কাছে, আমার দৃষ্টিতে 2025 সালের ফুটবল অ্যাট আ গ্লেন্স। আমি জানি অনেক কিছু মিস করে গেছি, আমি জানি, কিন্তু সব কিছুকে একার পক্ষে বলা সম্ভব? আপনি আছেন তো ভাই, আপনার জন্য কমেন্ট সেকশন খোলা আছে। আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে 2025-এ আপনার দৃষ্টিতে গোটা বিশ্বের ফুটবলের দ্য গুড কি, দ্য ব্যাড কি, দ্য আগলি কি, 3টা পয়েন্টে জানতে চাই আপনার কাছে জবাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.